দশম শ্রেণীর ছাত্রীরা তোমাদের ভূগোলের পাঠ্যসূচিতে প্রাকৃতিক ভূগোলের প্রথম যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের কয়েকটা ছোট ছোট বিষয় একটু ভালো করে জেনে নিতে হবে, নইলে এর পরবর্তী অংশটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হলেও হতে পারে। তো প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হলো কি ভূমিরূপ কাকে বলে। তো ভূমিরূপ এই কথাটা এসেছে ভূমির বিভিন্ন রূপ থেকে। তাহলে আমরা কি বলতে পারি? ভূমিরূপ হলো ভূমির উচ্চতা, ঢাল এবং উপরিভাগের বন্ধুরতার সমন্বয়ে গঠিত ভূমিরূপের বিভিন্ন প্রকার রূপ বা অবস্থা। তাহলে এক কথায় কি বলা যায়? ভূমিরূপ হলো পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক বৈচিত্র্যতা বা ভাস্কর্য। দুটো প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের বিভিন্ন বৈচিত্র্যতা বা ভাস্কর্যের সৃষ্টি হয়ে থাকে। সেই দুটো প্রক্রিয়া হলো অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া। তো তোমাদের পাঠ্যসূচিতে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো এর পাশাপাশি অন্তর্জাত প্রক্রিয়াটা কি সেটা সম্পর্কেও কিন্তু একটু জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে। তো অন্তর্জাত প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? ভূ অভ্যন্তরীণ বিভিন্ন বলের প্রভাবে স্থানীয় বা আঞ্চলিকভাবে কঠিন ভূত্বকের যে ধীর ও আকস্মিক পরিবর্তন ঘটে তাকেই আমরা কি বলছি? অন্তর্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়াটা কিভাবে হয়? ভূ অভ্যন্তরীণ যে বল, সেই বলের প্রভাবে প্রাথমিক ভূমিরূপের উপর প্রবল বলের প্রভাবে যেসব পদ্ধতিতে, কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি তো নয়, বিভিন্ন পদ্ধতিতে ভূমিরূপের পরিবর্তন সাধন হয়ে থাকে, একেই বলা হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়ার পদ্ধতি। এবার এই অন্তর্জাত প্রক্রিয়াতে মূলত কোন কোন শক্তিগুলো কাজ করে থাকে? মূলত ভূ অভ্যন্তরে যে গুরুমণ্ডল যে স্তরটা রয়েছে, সেই গুরুমণ্ডলের যে উত্তপ্ত গলিত স্থিতিস্থাপক যে পদার্থগুলো রয়েছে, সেই পদার্থসমূহ ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তনের ফলেই কিন্তু যে শক্তির সৃষ্টি হচ্ছে, তার ফলেই কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটছে। অন্তর্জাত প্রক্রিয়াকে তার প্রকৃতি ও ধরন অনুযায়ী মূলত দুভাগে ভাগ করা যায়। সেই দুটো ভাগ হলো ভূ বিপর্যয় ও আগ্নেয় উচ্ছ্বাস। এবার তোমাদের বহির্জাত প্রক্রিয়া কি সেটা সম্পর্কে জানতে হবে। তো বহির্জাত এই শব্দটার মধ্যে দিয়েই তোমরা আশা করি বুঝতে পারছো যে ভূপৃষ্ঠের বাইরের প্রক্রিয়া, আর অন্তর্জাত প্রক্রিয়াটা কি ছিল? ভূপৃষ্ঠের অভ্যন্তরের প্রক্রিয়া। তো এই বহির্জাত প্রক্রিয়ায় মূলত যে শক্তিগুলো কাজ করে থাকে সেগুলো হচ্ছে সূর্যরশ্মি, বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি। এবং এই শক্তিগুলো এবং তার পাশাপাশি আরও কয়েকটা গতিশীল প্রাকৃতিক শক্তি রয়েছে, যেগুলো হচ্ছে নদী, বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত, হিমবাহ প্রভৃতির সাহায্যে যেসব ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় কোনো স্থানের ভূমিরূপের যখন পরিবর্তন সাধন হচ্ছে, তখন সেই প্রক্রিয়াকে আমরা একসাথে বা একত্রে কি বলছি? ভূমিরূপ পরিবর্তনের বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনিয়াস প্রসেস। এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এবং গতিশীল প্রাকৃতিক শক্তি, এই উভয় প্রকার শক্তির সমন্বয়ের ফলেই কিন্তু ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন ভাস্কর্যের ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। এবং এই প্রক্রিয়াটা কিন্তু এইসব শক্তির দ্বারাই কিন্তু ঘটে চলেছে। সুতরাং আমরা সংক্ষেপে কি বলতে পারি? যে যেসব প্রক্রিয়া প্রতিনিয়ত ভূত্বকের উপরিভাগে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাদের আমরা কি বলছি? বহির্জাত প্রক্রিয়া। এই প্রক্রিয়ার উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? আবহবিকার, নদী, হিমবাহ, সমুদ্রস্রোত বা সমুদ্র তরঙ্গ প্রভৃতি।
বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলোকে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারি। সেই 4টে ভাগ হলো আবহবিকার ক্ষয়ীভবন, অপসারণ বা বহন এবং অবক্ষেপণ বা সঞ্চয়। এই 4টে ভাগের মধ্যে আবহবিকার ছাড়া বাকি 3টে ভাগকে আমরা একত্রে পর্যায়ন বা ক্রমায়ণ প্রক্রিয়া বা যাকে ইংরাজিতে গ্রেডেশনাল প্রসেস আমরা বলতে পারি। এই পর্যায়ন বা গ্রেড এই শব্দটা প্রথম 1876 সালে জি.কে. গিলবার্ট ভৌগোলিক ক্ষয়চক্রের আলোচনায় প্রথম ব্যবহার করেছিলেন এবং তারপর 1904 সালে চেম্বারলিন এবং সলিসবেরি এই শব্দটাকে ব্যবহার করেছিলেন। এই যে পর্যায়ন বা ক্রমায়ণ প্রক্রিয়ার কথা বললাম, তাকে মূলত 2টো ভাগে ভাগ করা যায়। সেই 2টো ভাগ হচ্ছে অবরোহণ আর হচ্ছে আরোহণ। তো অবরোহণ বলতে আমরা কি বুঝি? অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে মূলত ভূমিভাগের উচ্চতা ক্রমশ হ্রাস পায় এবং এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় বলেই একে অবরোহণ প্রক্রিয়া বলছে। তাহলে আমরা কি বলতে পারি যে কোনো পদার্থ এক জায়গা থেকে যখন অন্য জায়গায় অপসারিত হয়ে যায় এবং তার মাধ্যমে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড, ধূলিকণা প্রভৃতি এক স্থান থেকে অপর স্থানে তো চলে যায়, ফলে পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন এবং সবশেষে অপসারণ প্রক্রিয়ার মাধ্যমে সুউচ্চ ভূমিভাগ ক্রমশ নিচু হতে থাকে এবং নিচু হওয়ার জন্য তাদের উচ্চতা হ্রাস পেয়ে যায় এবং তখনই তাকে আমরা অবরোহণ প্রক্রিয়া বা ডিগ্রেডেশন প্রসেস বলতে পারি। পর্যায়ন প্রক্রিয়ার দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে কি আরোহণ বা অ্যাগ্রেডেশন। তো এই আরোহণ পদ্ধতিকে আমরা অবরোহণ পদ্ধতির একদম বিপরীত প্রক্রিয়া হিসাবে গণ্য করতে পারি। কেন? অবরোহণ প্রক্রিয়ায় আমরা দেখলাম যে ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে এবং আরোহণ প্রক্রিয়ায় কি হয়? ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়। তো অবরোহণ প্রক্রিয়ায় যখন পদার্থগুলো ক্ষয়ীভূত হয়ে যাচ্ছে তখন সেই ক্ষয়ীভূত পদার্থগুলো কোনো একটা জায়গায় গিয়ে সঞ্চিত হবে, সেটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা সঞ্চয়কে কি বলতে পারি? ক্ষয়ের পরিপূরক। তো ভূমিরূপ গঠনের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চয় কার্যটা একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাহলে যেসব প্রক্রিয়ার মাধ্যমে এই ক্ষয়জাত পলি এবং শিলাচূর্ণ অপসারিত হয়ে বিভিন্ন অবনমিত অর্থাৎ নিচু জায়গায় যখন সঞ্চিত হয় তখন তাকে আমরা কি বলছি? অবক্ষেপণ প্রক্রিয়া। এবং এই ক্ষয়জাত পদার্থের সঞ্চয় বা অবক্ষেপণের ফলে ভূমিভাগের নিচু অংশ বা অবনমিত অংশ যখন ভরাট হয়ে গিয়ে উঁচু হয়ে যায় তখন তাকে আমরা কি বলছি? আরোহণ প্রক্রিয়া বা অ্যাগ্রেডেশন প্রসেস। এই পদ্ধতিটা কিন্তু ধীর পদ্ধতি, অর্থাৎ সঞ্চয় কার্যটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকবে এবং তারপরে গিয়ে কিন্তু একটা উঁচু ভূভাগের সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হওয়া সম্ভব। তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী নদী, হিমবাহ, বায়ু এই 3 প্রকার বহির্জাত শক্তি সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই 3 প্রকার বহির্জাত শক্তির ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় এবং সেই ভূমিরূপগুলো কি কি বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে সেটা আমরা কিন্তু একে একে বিশদে আলোচনা করব। তাহলে প্রথম যে বহির্জাত শক্তি সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো নদী। নদী তার বিভিন্ন পর্যায়ে কি কি ভূমিরূপ সৃষ্টি করে এবং সেই ভূমিরূপগুলো কি বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে সেটা জানার আগে নদী সম্পর্কে কয়েকটি প্রাথমিক ধারণা তোমাদের জেনে নেওয়া প্রয়োজন। তাহলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি নদী কাকে বলে। এটা তোমরা অনেকেই জানো, ক্লাস 5এই তোমরা এটা জেনে এসেছো যে নদী কাকে বলে। তখন আমরা গল্পের ছলে জেনেছিলাম, এখন আমরা সংজ্ঞাকারে জানব। তো নদী বলতে আমরা সেই
জলধারাকেই বুঝি বা জলপ্রবাহকেই বুঝি, যেটা পাহাড় পর্বত মালভূমি বা উচ্চভূমির হিমবাহ নির্গত জল বা বৃষ্টির জলধারা, এবং সেটা যখন ভূমির ঢাল অনুসারে উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে নেমে আসে বিভিন্ন খাতের মধ্য দিয়ে এবং অবশেষে সমুদ্র হ্রদ বা জলাভূমিতে এসে মেশে, তখনই তাকে আমরা কি বলছি? নদী। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি। নদীর সংজ্ঞায় আমরা এটা জানলাম যে নদী মূলত সেই জলধারা যেটি হিমবাহের জল বা বৃষ্টির জল দ্বারা পুষ্ট হয়ে থাকে। তাহলে হিমবাহের জল বা তুষারগলা জল দ্বারা যে নদীগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা কোন নদী বলবো? সেই নদীগুলোকে আমরা বলবো নিত্যবহ নদী। আর যে নদীগুলো বৃষ্টির জল থেকে বা বৃষ্টির জল দ্বারা পুষ্ট তাকে আমরা বলবো অনিত্যবহ নদী। এই নিত্যবহ নদীগুলো যেহেতু বরফ গলা জল দ্বারা পুষ্ট হয়ে থাকে, তাই জন্য এই নদীগুলোতে সারা বছর জল থাকে এবং মানচিত্রে এই নদীগুলোকে নীল রং দিয়ে দেখানো হয়ে থাকে। আর যে নদীগুলো বৃষ্টির জল দ্বারা পুষ্ট সেই নদীগুলোতে বর্ষা ঋতু ছাড়া অন্য সময় কিন্তু জল থাকে না। তাই জন্যে এই নদীগুলোকে অনিত্যবহ নদী বলে এবং মানচিত্রে এই নদীগুলোকে কালো রং দিয়ে দেখানো হয়ে থাকে। এবার একটা প্রধান নদীর উপনদী এবং শাখা নদী বলতে কি বোঝায় সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। উপনদী কি? উপনদী হলো প্রধান নদীর গতিপথের পার্শ্ববর্তী অঞ্চল থেকে যখন ছোট ছোট নদী এসে প্রধান নদীতে মেশে তখন তাকে আমরা কি বলছি? উপনদী। যেমন গঙ্গার উপনদী যমুনা। আর শাখা নদী কি? শাখা নদী হচ্ছে মূল নদী বা প্রধান নদী থেকে যখন ছোট ছোট জলধারা বেরিয়ে যায়, ঠিক যেমন গাছের থেকে শাখা বেরোয় সেরকম, তখন তাকে আমরা কি বলছি? শাখা নদী। যেমন হচ্ছে গঙ্গার শাখা নদী ভাগীরথী ও হুগলি। এবার আমরা জানব যে নদী অববাহিকা ও ধারণ অববাহিকা বলতে কি বোঝায়। তো একটি নদী তার বিভিন্ন উপনদী এবং শাখা নদী যখন কোনো একটা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে তখন সেই অঞ্চলকে বলা হচ্ছে কি? ওই প্রধান নদীর অববাহিকা অঞ্চল। এবার জেনে নেওয়া যাক যে ধারণ অববাহিকা কাকে বলে। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা যখন খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখন সেগুলোকে বলছি কি? নদী। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নদী দিয়ে কি গঠিত হয়? একটা মূল নদী বা প্রধান নদী। এবার এরকম একটি মূল নদী এবং তার উপনদী এবং শাখা নদী বিধৌত অঞ্চলকে ওই নদীর ধারণ অববাহিকা বলা হয়ে থাকে। ধারণ অববাহিকায় পতিত অধঃক্ষেপণের জল ওই নদীর মাধ্যমে কিন্তু নিকাশিত হয়ে যায়। এবার জানবো যে জলবিভাজিকা কাকে বলে। যখন দুটো নদী অববাহিকা খুব কাছাকাছি চলে আসে তখন তাদেরকে পৃথক করার জন্য মাঝখানে যে উচ্চভূমি অবস্থান করে তখন সেই উচ্চভূমিকেই আমরা কি বলছি? জলবিভাজিকা। এক্ষেত্রে পাহাড় ও পর্বতকেই আমরা জলবিভাজিকা হিসাবে কিন্তু গণ্য করতে পারি। যেমন ধরো বিন্ধ্য পর্বত, সাতপুরা, মহাকাল, মহাদেব প্রভৃতি পর্বতসমূহ উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যবর্তী জলবিভাজিকা হিসাবে কাজ করে। আর মধ্য এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চল পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা হিসাবে কিন্তু গণ্য হয়। নদী উপত্যকা বলতে আমরা কি বুঝি? দুটো উচ্চভূমির মাঝখানে দুপাশে দুটো ধরো পাহাড় বা পর্বত রয়েছে, তার মধ্যবর্তী যে দীর্ঘ এবং সংকীর্ণ নিম্নভূমি লক্ষ্য করা যায় তখন তাকে কি বলা হচ্ছে? উপত্যকা।
এবার এই সংকীর্ণ নিম্নভূমির মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয়ে যাচ্ছে তখন তাকে আমরা কি বলছি? নদী উপত্যকা। আমি তোমাদেরকে নদী সংক্রান্ত কয়েকটি প্রাথমিক ধারণা দিলাম। এবার একটা নদীর বিভিন্ন গতি এবং বিভিন্ন গতিতে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, সেগুলো কী কী বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে এবং তাদের উদাহরণ ইত্যাদি সম্পর্কে বিশদে আলোচনা করব। একটা নদী তার উৎস অঞ্চল থেকে মোহনা পর্যন্ত ভূমির ঢাল অনুসারে যখন বয়ে চলে তখন তার এই সম্পূর্ণ গতিপথকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। সেটা হলো উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি। এই তিনটে গতি যখন একটা নদীতে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তখন তাকে আমরা কি বলি? আদর্শ নদী। ভারতের গঙ্গা একটি আদর্শ নদী, কারণ এই গঙ্গা নদীতেই তিনটে প্রবাহ এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো এই গঙ্গা নদীর যে উচ্চ প্রবাহ, সেই উচ্চ প্রবাহটা শুরু হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এবং শেষ হয়েছে হরিদ্বার পর্যন্ত। মধ্যগতি বা সমভূমি প্রবাহটা শুরু হয়েছে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত। আর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহটা লক্ষ্য করা যায় বিহারের রাজমহল পাহাড় থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে সেটা হলো কি? জলচক্রের অংশ হিসাবে নদী কি ভূমিকা নেয়। তো পুরো পৃথিবীতে তোমরা জানো যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই 3 ভাগ জলের মধ্যে আবার বিভিন্ন রূপ রয়েছে। যেমন ধরো সাগরে জল রয়েছে, মহাসাগরে রয়েছে, হ্রদে রয়েছে, বিভিন্ন জলাশয়ে রয়েছে এবং মৃত্তিকার মধ্যেও কিন্তু কৈশিক জল রয়েছে। এই যে বিভিন্ন জায়গায় যে জলের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি, সেই জল কিন্তু বাষ্পীভবন বা ইভাপোরেশন পদ্ধতির দ্বারা জলীয় বাষ্পে পরিণত হয় এবং জলীয় বাষ্পে পরিণত হওয়ার পরে সেটা উপরে উঠে যায় এবং উপরে উঠে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই মেঘ আকাশে ভেসে বেড়ায় এবং যখন বায়ু সম্পৃক্ত হয় তখন কিন্তু সেই মেঘ থেকেই অধঃক্ষেপণ ঘটে। এই অধঃক্ষেপণের আবার বিভিন্ন রূপ রয়েছে, যেমন হচ্ছে কি শিলাবৃষ্টি, এমনি বৃষ্টি, তুষারপাত প্রভৃতি। এই বৃষ্টি, শিলাবৃষ্টি, হিমবাহ ও তুষার গলা জলের কিছুটা অংশ মাটির দ্বারা কিন্তু শোষিত হয় এবং মাটির দ্বারা শোষিত হওয়ার ফলে ভূ অভ্যন্তরে ভৌমজলের ভাণ্ডার বা ভৌমজলের স্তর গড়ে ওঠে এবং বাকি অংশটা কি হয়? পৃষ্ঠপ্রবাহ অর্থাৎ সারফেস রান অফ হিসাবে ভূপৃষ্ঠের উপর দিয়ে স্থানীয় প্রবাহ রূপে নদীখাত ও সাগরে মেশে। এই যে জলের চক্রাকার আবর্তন তাকেই আমরা কি বলছি? জলচক্র। তাহলে আমরা এটাই বলতে পারি যে জলচক্রের অংশ হিসাবে কিন্তু নদী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এবার নদীর কাজ এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। তো নদী তার চলার পথে অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত ক্ষয়, বহন এবং সঞ্চয় কাজের মাধ্যমেই কিন্তু মূলত ভূমিরূপের পরিবর্তন সাধন করে থাকে। তো নদীর এই যে ক্ষয় প্রক্রিয়া সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মূলত 4টে বিষয়ের উপরে নদীর এই ক্ষয় কাজটা নির্ভর করে। সেগুলো হচ্ছে নদীর গতিবেগ, জলের পরিমাণ, শিলাস্তরের প্রকৃতি এবং প্রবাহিত পদার্থের আয়তন ও পরিমাণ। তো নদী কী কী প্রক্রিয়ার দ্বারা তার এই ক্ষয়কাজটা করে থাকে? মূলত 4ভাবে নদী ক্ষয়কাজ করে থাকে। সেগুলো হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয় এবং দ্রবণ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় কোনটা? যে নদীর জলের স্রোতের সঙ্গে প্রবল আঘাতে যখন নদী খাত এবং নদী পাড়ের অপেক্ষাকৃত
কোমল যে শিলাগুলো রয়েছে সেই কোমল শিলাগুলো যখন বাইরের দিকে বেরিয়ে আসবে তখন তাকে আমরা কি বলবো? জলপ্রবাহ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় হচ্ছে নদীর জলের সাথে যে পদার্থগুলো বয়ে আসছে, যেমন হচ্ছে কি নুড়ি, বোল্ডার এবং অন্যান্য পাথরের খণ্ড, এবং সেইগুলো যখন নদীর তলদেশ এবং পার্শ্বদেশে যখন আঘাত করছে এবং আঘাত করার ফলে নদী খাতটাকে যখন আরও গভীর করে তুলছে তখন তাকে আমরা কি বলছি? অবঘর্ষ ক্ষয়। আর ঘর্ষণ ক্ষয়ের ফলে কি হয়? নদীর জলের সাথে যে প্রস্তরখণ্ডগুলো বয়ে এলো সেই বড় প্রস্তরখণ্ডগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে যখন ছোট ছোট প্রস্তরখণ্ডে পরিণত হয় এবং অবশেষে যখন নুড়ি, বালি এবং পলিকণায় পরিণত হয় তখন তাকে আমরা কি বলছি? ঘর্ষণ ক্ষয়। আর দ্রবণ ক্ষয়ের ফলে কি হয়? নদীর জলের সঙ্গে দ্রবীভূত অম্ল তার প্রভাবে যখন শিলাস্তরে রাসায়নিক বিয়োজন ঘটে তখন তাকে আমরা কি বলছি? দ্রবণ ক্ষয়। নদীর যে দ্বিতীয় কাজ রয়েছে অর্থাৎ বহন কাজ, সেই বহন কাজটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? নদীর বহন কাজ মূলত 4টে বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হলো নদীর গতিবেগ, নদীর ঢাল, জলের পরিমাণ এবং প্রবাহিত পদার্থের পরিমাণ ও আয়তন। আর নদী এই বহন প্রক্রিয়াটা কয়ভাবে সম্পন্ন করে? নদী তার পদার্থকে মূলত 4ভাবে বহন করে নিয়ে যায়। সেই 4টে মাধ্যম হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায় বহন, ভাসমান প্রক্রিয়ায় বহন, লম্ফদান প্রক্রিয়ায় বহন আর হচ্ছে আকর্ষণ প্রক্রিয়ায় বহন। তো দ্রবণ প্রক্রিয়ায় বহন কোনটা? নদীর জলে দ্রবীভূত অম্লের প্রভাবে শিলাস্তর যখন বিয়োজিত এবং দ্রবীভূত হয়ে যায় তখন তাকে আমরা কি বলছি? দ্রবণ প্রক্রিয়ায় বহন। ভাসমান প্রক্রিয়াটা হচ্ছে অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি এবং বালি যেগুলো হালকা আয়তনের, সেইগুলো জলের স্রোতে এমনিই কিন্তু নদীর সাথে ভেসে যায়। লম্ফদান প্রক্রিয়াটা কোনটা? অপেক্ষাকৃত বড় পাথরের টুকরোগুলো যখন নদীর তলায় ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে এগিয়ে যায় তখন তাকে আমরা বলছি লম্ফদান প্রক্রিয়া। আর আকর্ষণ প্রক্রিয়া হলো নদীর তলদেশ দিয়ে স্রোতের টানে যখন ছোট ছোট নুড়ি নিচের দিকে নেমে আসে তখন তাকে আমরা কি বলছি? আকর্ষণ প্রক্রিয়া। নদীর যে শেষ কাজটা রয়েছে সেটা হচ্ছে কি? অবক্ষেপণ বা সঞ্চয় কাজ। তো নদীর যে 3টে গতি অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, এই 3টে গতির মধ্যে মধ্যগতি এবং নিম্নগতিতে নদীর বহন ক্ষমতা যখন কমে যায় তখনই কিন্তু নদীতে সঞ্চয় কাজ হতে শুরু করে।